আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কোথায় মিলিবে পথ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অনেক কিছু, তার মধ্যে আমাদের ট্যাগলাইনটা হচ্ছে কোথায় মিলিবে পথ। যে বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে এটি জুলাই সনদ নিয়ে মূলত এই প্রশ্নটি উঠছে যে আসলে কিভাবে এটির সমাধান হবে। গণভোটে হবে, কিন্তু গণভোট কিভাবে হবে, গণভোটে আবার দুটি প্রশ্ন থাকার কথা আমরা দেখছি। যারা বিশেষজ্ঞ প্যানেল আছে তারা বলেছেন দুটি প্রশ্ন থাকবে। আমি একটু উল্লেখ করতে চাই সেই বিষয়টি। অধ্যাদেশ নয়, সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল। আর গণভোটের ব্যালটে দুটি প্রশ্ন রেখে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বা আপত্তি বিতর্ক এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা। একটি প্রশ্ন থাকবে, যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো জনগণ অনুমোদন করে কিনা। আরেকটি প্রশ্ন থাকবে, যেসব সংস্কারে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো জনগণ চায় কিনা। আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। প্রশ্নের ব্যাপার, লেখাপড়ার বিষয় আছে। গণভোটটা কি আসলে শিক্ষিত মানুষ যারা যারা পড়াশোনা করতে পারে তাদের জন্যই হবে, নাকি আসলে সবার জন্যই এই গণভোটটা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকের শুভেচ্ছা। গণভোট মানে সাধারণ মানুষের ভোট। সেই সাধারণ মানুষকে আপনি আলাদা করবেন কিভাবে? ভোটাধিকার প্রয়োগ করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা যে পথ এবং পদ্ধতি অনুসরণ করে এগোনোর চেষ্টা করছি, আমার ধারণা যে এর মধ্যে অনেকগুলো গলদ আছে। আমাদের যে ঐক্যের কথা বলছেন, শিরোনাম যেটা করেছেন, কোনো একটা জায়গায় গিয়ে মিলতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা মেলার সম্ভাবনাটা কম। এই কারণে কম, প্রত্যেকের আলাদা আলাদা রাজনীতি আছে এবং সেই রাজনীতির সাথে অনেকে তো আবার পলিটিক্স ঢুকিয়েছে, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকিয়েছে। জি, আপনি খেয়াল করে দেখবেন, বন্ধুদের সাথে আপনি যদি একটু চালাকি টালাকি করতে যান, তখন বলে যে আমার সাথে পলিটিক্স করো। আমাদের এখানেও সেই পলিটিক্সটা হচ্ছে। আপনি রাস্তায় এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে সমানে কিন্তু কামান দাগিয়ে যাচ্ছে, তবে নাম বলছে না। একটি পক্ষ, একটি চিহ্নিত দল এটি করছে। কেন বলছে না? এটি হচ্ছে এক ধরনের হিপোক্রেসি। আপনি যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, পাবলিকের কাছে, পাবলিক হচ্ছে সব থেকে বড় আদালত, আপনি সেখানে যাবেন, কিন্তু বিবাদীর নামটা আপনি বলছেন না। কারণ হলো, আবার আপনি এদের সঙ্গে একটা সংযোগ রাখছেন। আপনি গাছের উপরেরটাও খেতে চাইছেন, তলেরটাও কুড়াতে চাইছেন। আমরা জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল, আমার কাছে মনে হয় সেই আকাঙ্ক্ষাটা এখন অনেকটাই আমাদের হাতছাড়া হয়ে গেছে। পরিবর্তন হয়েছে অল্প কিছু মানুষের, জীবনের পরিবর্তন হয়েছে যারা ক্ষমতার আশপাশে আছেন, কাঠামোর কাছাকাছি আছেন। সাধারণ যে মানুষের আত্মত্যাগ ছিল এই পরিবর্তনের পেছনে, এখন পর্যন্ত প্রায় 850 মানুষের হত্যাকাণ্ডের খবর আমরা জেনেছি, এবং এদের মধ্যে সিংহভাগই হচ্ছে গরিব মানুষ। আপনি সরকারের কাছে জিজ্ঞেস করেন, এই গরিব মানুষের জন্য সরকার 1 বছর কি কাজটি করেছে? যে মানুষ স্টেক হোল্ডার, মানে শহরের কোট প্যান্ট পরা লোকজনের, এরা শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার না। আপনার মনে থাকার কথা, আজ থেকে কয়েক মাস আগে খামারবাড়িতে এসি রুমের মধ্যে একটা কনভেনশন ডাকা হয়েছিল সবাইকে নিয়ে একমত হওয়ার জন্য। সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রশ্ন তুলেছিলেন যে এই জায়গায় আমি তো কোনো লুঙ্গি পরা লোক দেখছি না। লুঙ্গি পরা লোক গণঅভ্যুত্থানের স্টেক ছিল না, তাদের পার্টিসিপেশনটা কই, তারা কোথায়? আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো, আপনি প্রত্যেকটা বিষয়ে শতভাগ একমত হবেন এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শের জায়গায়, কৌশলের জায়গায় ভিন্নতা আছে, এবং ভিন্নতা আছে বলেই তো এক একজন এক এক দল করে, এবং অনেকগুলো দল করে বলে এটি তো একটা বৈচিত্র্য, এবং অনেকগুলো দল, বহুমত এখানে থাকবে, এটাই তো আমাদের প্রত্যাশিত ছিল। সরকার সুইচ টিপে দেওয়ার মতন যেটা বলবে ইয়েস বলতে হবে, সেই যে পলিটিক্যাল কালচার, সেখান থেকে বের হব বলেই আমরা জীবন দিয়েছি, এত বড় রক্তপাত। কিন্তু এখন এসে দেখছি বলতে হচ্ছে সবাইকে একমত হতে হবে। গত কয়েকদিন আগে ঐকমত্য কমিশন যেটা বলেছে যে এখানে সবাই একমত, একটা গণভোটের মধ্য থেকে এটি সমাধান হবে, এটি মিথ্যা কথা। সবাই একমত হয়নি।
অনেকগুলো দল এই বিষয়ে তাদের দ্বিমত জানিয়েছে, আপত্তি জানিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে ঐক্যমত্য কমিশন এই জায়গায় এক ধরনের ব্ল্যাকমেল করছে। যে রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত নেই তাদের সম্পর্কে বলে দিচ্ছে যে সবাই একমত হয়েছে। সবাই একমত হয়নি, সবাই একমত হতেও পারে না। হতে পারে না বলেই তো এখানে বহুমতের, বহু ধরনের। কিন্তু আমার কথা হলো যে আপনাকে পলিটিক্যাল পার্টি হিসাবে অথবা আপনি ওই জায়গাটায় যদি থাকেন আপনাকে রেসপেক্ট করতে হবে। আপনি সবার আগে, আমার পাশে বসে আছে এনসিপির নেতা, তাদের দাবিটা হচ্ছে আপনি গণপরিষদ। আপনি গণপরিষদ কেন চান না? আপনি যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে। আপনি এটিকে যদি উড়িয়ে দিতে চান আপনার শক্তির জোরে, আমি এটিকে গ্রহণ করি না। আপনি একটা অংশ আছে রাজনীতিতে যারা বলছে পিআর সিস্টেমে নির্বাচন চাই। এখন আপনি বলছেন পিআর বলতে আমি তো কেবল বুঝি, পাবলিক রিলেশন বুঝি। নো, এইটার আপনার কাছ থেকে এই বক্তব্যটা প্রত্যাশিত না। আপনাকে বলতে হবে যে পিআর আপনি বোঝেন, তবে এই মুহূর্তে পিআরের যে ধরনের চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায়। কিন্তু একজন পলিটিশিয়ান যদি বলে যে তার ভিন্ন মত বা তার অপোজিশনে যারা আছেন তারা যেটা বলছেন এটা আমি বুঝি না, এটা আমি ছুঁড়ে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি, আমরা ওটি চাইনি। আমরা চেয়েছি যে আপনি আপনার যুক্তি দিয়ে আপনার অভিমতগুলো তুলে ধরবেন, যে কেন হঠাৎ করে সারা দেশে আপনি নিজের মার্কায় প্রচারণা চালাচ্ছেন, প্রার্থী ঘোষণা করছেন, তার 1 বছর পরে আপনি হঠাৎ করে পিআরের কথা কেন বলছেন? এবং আপনি আপনার জায়গা থেকে অনেকগুলো যুক্তি দিয়ে বলছেন যে এই কারণে পিআরটা দরকার। আবার আপনি কেন বলছেন যে অন্তত এইবারের জন্য পিআরটা দেন? তাহলে যে খাবারটা ভালো সেই খাবারটা তো সব সময়ের জন্যই ভালো। যে নদীটা পানিটা বিশুদ্ধ সেই নদী তো সবসময়ের জন্য সে পানিটা বিশুদ্ধ। আপনি যে যুক্তি দিয়ে বলছেন যে পিআরটা ভালো, তাহলে ওইখানে এসে যখন আপনি বলছেন যে তাহলে আপনারা একটা জায়গায় আসেন শুধুমাত্র এই বছর আমাদেরকে পিআরটা দেন, অপরপক্ষ যদি বলে যে শুধুমাত্র এইবার ছেড়ে দেন পরের বার আসবো, তাহলে কিন্তু আপনার এক পথে এসে আপনি মিশতে পারলেন না। আপনি যতই চেষ্টা করেন, আমার ধারণা এখানে অনেক ধরনের ডিভিশন আছে, রাজনৈতিক লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, দেশের ভেতর এবং বাইরেরও নানা ধরনের আমাদের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ আছে, ইকুয়েশন আছে। কাকে আমি রাখবো, কাকে বের করে দিব, কাকে কাকে নিয়ে ইনক্লুসিভ হবে, কাকে বাদ দিয়ে ইনক্লুসিভ হবে, এই জায়গাগুলো আপনি একমত হতে না পারলে আপনার পথ সম্ভবত মিলবে না। আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ফরিদুল হকের কাছে আসতে চাই। আজকে আমি একটি লেখা দেখেছি, আপনি হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান একটি মতামত দিয়েছেন, তার একটি লেখা আমি পড়ছিলাম। তিনি বলছিলেন যে দুর্বোধ্য প্রস্তাবে যদি গণভোট হয় জনগণের প্রতি সেটি অবিচার করা হবে। মানে তিনি দুর্বোধ্য বলতে আসলে কি বোঝাচ্ছেন, বা মানুষ কি আসলে জুলাই সনদ কি বিষয়টা কি, এই জুলাই সনদের উপরে এত কিছু নির্ভর করছে কেন, একটু যদি ব্যাখ্যা করতেন সাধারণ মানুষের জন্য। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, এবং শরীফ ভাই এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি ঠিক জানি না উনি কেন দুর্বোধ্য বললেন। মানে এটা তো আমি যদি আমার মতো করে, উনি খুব বড় মানুষ, আমি ছোট মানুষ, ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমরা তো এতটুকু বুঝছি যে বাংলাদেশে যে সিস্টেমটা দিয়ে রাষ্ট্রটা চলছিল কিংবা যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা একটা ফ্যাসিবাদ কায়েমের উপযোগী সিস্টেম ছিল। সেই জায়গাটাতে আমরা ধরেন গণঅভ্যুত্থানের আগেই আমরা বলেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। গণঅভ্যুত্থান চলাকালীন সময় 1 দফার মধ্যে আমরা এই ঘোষণা এসেছে, এবং সেটার পক্ষেই বাংলাদেশের মানুষ নেমে ওটার পক্ষে রায় দিয়েছে। তাহলে এইটা আমরা পরিষ্কার যে আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হবে। এখন বিলোপ করার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে আমাদেরকে চিহ্নিত করতে পারতে হবে যে এত এত জায়গাতে আমাদের প্রবলেম ছিল কিংবা প্রবলেম আছে। সেই জায়গা থেকে দীর্ঘ পরিক্রমায় কাজ করে আপনার ধরেন অনেকগুলো সংস্কার কমিশন, তারপরে ঐক্যমত কমিশন, তারপরে গিয়ে আপনার ধরেন জুলাই সনদের দিকে আমরা এগিয়েছি। তো সেই জায়গাতে প্রধানত যে জায়গাগুলো সংকট, এইখানে ধরেন অনেকগুলো জায়গায় আমরা আলাপ করিনি, এটা ঠিক আছে। শরীফ ভাইয়ের সাথেও আমি একমত যে অনেক অংশের মানুষকে আমরা মিস করে গেছি এখানে। এটাও একেবারে সত্য যে এখানে শ্রমিকরা কোথায়, কৃষকরা কোথায়, নারীদের প্রতিনিধিত্ব কোথায়, এটা ছিল না। কিংবা ধরেন যারা বিভিন্ন অংশের, আমরা তাদেরকে মাইনরিটি বলতে চাই না, কিন্তু ধরেন আছে, তাদের প্রতিনিধিত্ব এইভাবে ছিল না। কিন্তু এই প্রতিনিধিত্ব থাকলে আরও ভালো হতো।
কিন্তু এরপরও আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব যেহেতু ছিল গণঅভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার, তার মানে হচ্ছে যে আপনার মোটা দাগে জনগণের একটা বড় অংশের প্রতিনিধিত্ব ছিল। সেটা কত পার্সেন্ট সেটা আমি এই বিতর্কে আমি যাব না, কিন্তু এই প্রতিনিধিত্বটা ছিল। তো এর মধ্যে থেকে যেহেতু অনেক রাজনৈতিক দল এখানে এক জায়গায় হয়েছে, শতভাগ তো আসলে মেলানো সম্ভব না। তো এই জায়গাতে যত কাছাকাছি আসা যায় সেই রকম একটা জায়গাতে যে মিনিমাম কতটুকু না করলেই আমরা আসলে ফাংশন করতে পারবো না। মানে ধরেন যদি আপনার ধরেন ঠিক আছে কোর্ট বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ধরেন পঞ্চদশ সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা করা হয়েছিল বাতিল করা হয়েছিল ওটা অবৈধ, তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর করা হবে। বাংলাদেশে আমরা তো এটা পরিষ্কারভাবে বুঝি যে শুধু তত্ত্বাবধায়ক যদি রেস্টোর করা হয় তাহলে বাংলাদেশের সংকটের সমাধান হবে না। এটা তো আমরা দেখেছি। তার মানে অনেকগুলো সংকট আছে এবং একটার সাথে আরেকটা সংকট মানে কি বলে যে লিঙ্কড। তত্ত্বাবধায়ক সরকার কি খুব শিগগিরই রিস্টোর হবে? না না, আমি এটা উদাহরণ আকারে বলছি। তো মূল কথাটা হচ্ছে যে রাষ্ট্রকে একটা বেসিক ডেমোক্রেটিক রিফর্মের দিকে যেতে হবে। বেসিক ডেমোক্রেসি একদম ধরেন মনে করেন যে মানে রাষ্ট্রের প্রধান যে 3 অঙ্গ সেটা আলাদা থাকবে, ভোট মানে নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফারের একটা শান্তিপূর্ণ বন্দোবস্ত থাকবে, ইনস্টিটিউশনগুলো স্বাধীন থাকবে, ইনস্টিটিউশনগুলো পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী বিভাগের উপরে নজরদারি করবে। এই যে বেসিক বোঝাপড়াটা, এইটাকে ঠিক করার জন্যই ধরেন রাষ্ট্র, সংবিধান, ইনস্টিটিউশন, আইনকানুন যেই জায়গাতে সংস্কার করা দরকার ছিল সেই জায়গাগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা অনেকখানি জায়গাতে জুলাই চার্টারে একমত হয়েছি এবং এটা নিয়ে বছরব্যাপী আলোচনা হয়েছে। এখানে দুর্বোধ্যর জায়গাটা কি আমি ঠিক জানি না, আমার কাছে এটা খুব দুর্বোধ্য মনে হয় নাই। এটা তো আসলে রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষ এটা বোঝে যে ধরেন যে তার একটা স্বাধীন স্থানীয় সরকার লাগবে, কারণ স্থানীয় সরকারের কাছ থেকে সে কোনো সেবা পায় না। দেশের শাসন ব্যবস্থা কি আসলে জুলাই সনদের চার্টার দিয়ে কি চলবে দেশ? না, জুলাই চার্টার আমি সাধারণ মানুষের কথা আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা না, জুলাই শাসন ব্যবস্থা যেটা আছে এখন তো ধরেন আমরা নতুন কোনো শাসন ব্যবস্থা এই মুহূর্তে যাচ্ছি না। যেই শাসন ব্যবস্থাটা আছে এটাকে রিফর্ম করে আমরা একটা ডেমোক্রেসির পথে হাঁটা শুরু করছি। এখন ডেমোক্রেসির ব্যাপারটা হচ্ছে আবার এইরকম যে এটা আপনি রাতারাতি রিস্টোর করতে পারবেন না, রাতারাতি করা যায় না। রাতারাতি করলে ধরেন অন্য সকল কিছু চাপিয়ে দেওয়া যায়। ধরেন আপনি একদিন বিপ্লব করলেন ওয়ান ফাইন মর্নিং, পরের দিন ধরেন আপনি ডিক্রি জারি করে ধরেন সমাজতন্ত্র ঘোষণা করে দিলেন, কোনো অসুবিধা নেই, এটা চলতে থাকবে যতক্ষণ আপনার কাছে পাওয়ার আছে। আপনি যতক্ষণ অথরিটিটা ক্রিয়েট করে রাখতে পারেন চলতে থাকবে। কিংবা আপনি ওয়ান ফাইন মর্নিং ধরেন মনে করেন যে বিপ্লব করলেন, আপনি পরের দিন থেকে ইসলামিক শাসনতন্ত্র শুরু করে দিলেন, ইসলামিক শাসন শুরু করে, এটাও করা যায়। কিন্তু ডেমোক্রেসির ব্যাপারটা হচ্ছে যে সবাইকে নিয়ে করতে হবে। যে একদম আপনার অপোজিশনে আছে তাকেও আপনার ধরেন টেবিলে আনতে হবে, তার কথাও শুনতে হবে, তার সাথেও একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং লাগবে। ওই যে কথাটা শরীফ ভাই বলছিলেন যে আপনার ধরেন বৈচিত্র্য থাকবে, কিন্তু বৈচিত্র্যের মধ্যে আপনার একটা ঐক্য থাকবে, দ্যাট ইজ ডেমোক্রেসি। তো ওই জায়গাটা তো ধরেন দীর্ঘ সময় নিয়ে আলাপ আলোচনা করে অনেক কিছু ছাড় দিয়ে মিনিমাম, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যে ধরেন আমরা 2টা দল ফুটবল খেলবো, তো এখন মাঠটা তো 2 দলের জন্যই দরকার। মাঠ যদি এবড়োখেবড়ো হয় তাহলে 2 দলের প্লেয়াররা ইনজুর্ড হবে। রেফারি যদি ধরেন পার্সিয়ালিটি করে তাহলে 2 দলের প্লেয়াররাই ধরেন সমস্যার মধ্যে পড়তে পারে। গোলবারের সাইজ যদি একটা ছোট একটা বড় হয় তাহলে 2 দলের প্লেয়াররাই সমস্যা, কিংবা গোলকিপাররা সমস্যার মধ্যে পড়তে পারে। দ্যাটস ওয়াই আমাদেরকে আগে সবাই মিলে মাঠটা ঠিক করতে হবে। আমরা যখন ছোটোবেলায় পাড়ায় ক্রিকেট খেলতাম কিংবা ফুটবল খেলতাম, আমরা তো সবাই মিলে আগে মাঠ ঠিক করতাম, ওই নুড়ি পাথরটা তোর গুছাই টুসাই তারপরে ধরেন মাঠটা ঠিক করে দেন আমরা রুলস সেট করতাম যে আজকে হচ্ছে এই ওভারের খেলা, এই জিনিস হবে, দেন আসো এবার আমরা 2 দলে ভাগ হয়ে আমরা ক্রিকেটটা খেলি কিংবা ফুটবলটা খেলি। তা বাংলাদেশের যেটা হয়েছে যে আপনি যে রাষ্ট্রটা চালাবেন এটা সিস্টেমই তো ঠিক নেই, মাঠটাই ঠিক নেই। এই মাঠটাকে আগে সবাই মিলে ঠিক করলেন, কিন্তু রেফারি তো অনেক সময় আপনি দেখেছেন খেলতে গিয়ে রেফারি অনেক সময় বা আম্পায়ার অনেক সময় ভুল ডিসিশন দিচ্ছে। ভুল ডিসিশন যদি দেয়ও সেইটাও আপনাকে ধরেন ওই ভুল ডিসিশন ধরার ব্যবস্থা ওটা থাকতে হবে। এই জায়গাটাই ধরেন নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের বাইরে তো আমরা মাত্র এইবার এসে 54 বছর পরে এসে জুলাই সনদের মধ্যে দিয়ে এটা আলাদা করলাম, এটা তো ছিল না। নির্বাচন কমিশনকে নিয়োগ দিত তো পরোক্ষভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হয়ে, কিন্তু এইবার আমরা বলছি যে না একটা আলাদা প্রসেসের মধ্যে নিয়োগ হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যেই প্রবলেমটা ছিল সেটা নিয়েও একটা কাছাকাছি জায়গায় আসা গেছে যে এটা একটা নিরপেক্ষভাবে নিয়োগ হবে এবং এটা বিচার বিভাগকে এর বাইরে রাখা হবে, কারণ বিচার বিভাগকে এটার মধ্যে দিয়ে কলুষিত করা হয়েছে, এটা আমরা জানি, অভিজ্ঞতাগুলো আমাদের আছে। তো এর মধ্য দিয়ে সব মিলে এটা কেন দুর্বোধ্য উনি বললেন আমি ঠিক জানি না। আমি তো খুব পজিটিভলি দেখি যে একটা গণতান্ত্রিক পথে আমরা একটা টার্ন করতেছি, রাতারাতি সব কিছু ঠিক হয়ে যাবে তা না। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি ডেমোক্রেসির পথে আপনি হচ্ছেন গিয়ে যাত্রা শুরু করবেন, আপনার প্রবলেম হতে থাকবে, আপনি ঠিক করতে থাকবেন। প্রবলেম হওয়ার পরে ঠিক করার যে জায়গাটা
এইটা শান্তিপূর্ণ পথে আপনার আসলে থাকা লাগবে আপনার সিস্টেমের মধ্যে। আপনি পার্লামেন্টে আলোচনা করবেন, প্রয়োজনে আপনি ধরেন জনগণের কাছে যাবেন, আপনি জনগণকে অ্যাওয়ার করবেন এবং জনগণের মতামত নেবেন, মতামত নিয়ে আপনি প্রয়োজনে ইভেন কি সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। তো এই ব্যবস্থাটা আসলে থাকা লাগবে। এই ব্যবস্থাটা যদি না থাকে তাহলে ধরেন এই ডেমোক্রেসি ফাংশন করবে না। এইখানে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ক্ষমতায় যাচ্ছে শুধুমাত্র তিনি যা বলতেছেন কিংবা তিনি যা চাচ্ছেন সেই অনুযায়ী রাষ্ট্র চলছে। এটাই ছিল 54 বছরের ধরেন আমাদের অভিজ্ঞতা। এইখান থেকে আমাদেরকে বের হতে হবে। এইখান থেকে বের হয়ে আমরা এইখান থেকে আস্তে আস্তে আরও বেটার জায়গায় যেতে পারবো। জি জি, ফরিদ আপনার কাছে আবারও আসবো। গণভোট নিয়ে আমরা কথা বলছি। শরীফ ভাই আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা প্রথমে দেখলাম যে 84টি বিষয়ের প্রতি ঐকমত্য হয়েছে এবং নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু। গণভোট আসলে কোন কোন বিষয়ের উপরে হবে? 84টি বিষয়ের উপরে গণভোট, নাকি 84টি বিষয়কে একটা প্রশ্নের মধ্যে আনা হবে, না কি আসলে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টাই হচ্ছে অনেকটা গোলমেলে একটা অবস্থা। সরকার তার জায়গা থেকে আসলে কি করতে চায় এটা এখনো পরিষ্কার করতে পারেনি। আমাদের এখানে গণভোটটা কিভাবে হয়েছে, এর আগে অমুককে আমি ক্ষমতায় দেখতে চাই, চাই না, হ্যাঁ বা না, হ্যাঁ বা না, জি ঠিক আছে। এবং আমাদের দেশের গণভোটের হিস্ট্রিটা আপনার জানা আছে। আমার জন্মের পরে আমি 3টা সম্ভবত গণভোট দেখেছি এবং আমরা ভোট দিয়েছি আর কি। তো যাই হোক, তো গণভোটের ভেতর থেকে অনেক মৌলিক সমস্যা আপনি আইডেন্টিফাই করতে পারেন না আমাদের মতো দেশে। এখানে ওই যে হোসেন জিল্লুর রহমান যে সংশয়ের কথা বলেছে, তিনি বলেছেন প্রস্তাবগুলো দুর্বোধ্য মনে করি সাধারণ মানুষের কাছে। এর মধ্যে অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো আসলে সাধারণ মানুষের মাথার উপর থেকে যাচ্ছে। আমরা যে রাজনৈতিক দলগুলোর বৈঠক করছে, এই রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় দল আছে, তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের দল আছে। কিন্তু এরা কি বাংলাদেশের সব মানুষের রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে? না, করে না। যে দলগুলোকে আপনি নিয়ে বসছেন তারা বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের একটা বিপুল সংখ্যক মানুষ আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। তারা ভোটের সময় ওই যে আমরা যেটা বলি যে ফ্লোটিং ভোট, এবার হয়তো এদিকে যায়, ওইবার হয়তো সেদিকে যায়। এই মানুষের অভিমতটা আপনি কিভাবে রিকগনাইজ করছেন, কিভাবে ওন করছেন, তাদের ভাবনাগুলো কিভাবে আসছে, এটাই। দ্বিতীয় জায়গাটা, আপনি যে পদ্ধতিতে ভোটের দিকে যেতে চাচ্ছেন, আমাদের প্রয়োজন হচ্ছে একটা জাতীয় নির্বাচন, একটা স্টেবল গভর্নমেন্ট দরকার যে বাংলাদেশের অনেকগুলো সমাজের মধ্যে সংকটগুলো নিরসন করতে ভূমিকা রাখবে। সব সমস্যার সমাধান করে ফেলবে আমি এটি বলছি না, কিন্তু ভূমিকা রাখবে, চেষ্টাটা করবে। সেই ধরনের একটা সরকার দরকার। এবং এই যে নতুন করে গণভোট, জাতীয় নির্বাচনের দিনে গণভোট বা তার আগে গণভোট, এই বিষয়গুলো আমার ব্যক্তিগত ধারণা যে আপনার জাতীয় নির্বাচনের যে কাঙ্ক্ষিত যেটা, এটাকে নতুন করে আর একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে যদি কিন্তু সুতরাং এই বিষয়গুলোকে দিয়ে, এবং যেভাবে চলছে সমস্যার সমাধান হয়নি, অনেকগুলো ইস্যু এটাকে পেন্ডিং রাখা হয়েছে, বক্তব্য দিয়ে রাখা হয়েছে। এই জায়গাটা একমত হওয়াটা বেশ কঠিন। আমরা শুরুটা করতে পারতাম, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছিলেন যে যে সমস্ত জায়গায় আপনারা একমত হতে পারেন জাস্ট সেগুলোকে ওন করে আপনারা এগোতে থাকেন, সামনের দিকে নির্বাচন হোক, নির্বাচনের ভেতর থেকে যারা ক্ষমতায় আসবে তারা পার্লামেন্টে আলাপ করবে। আমরা তো আশা করি যে সেই ধরনের একটা পার্লামেন্ট হবে যেখানে বিভিন্ন মতের মানুষের একটা সম্মিলন ঘটবে রাতের বেলা অথবা আগে, ক্যান্ডিডেট সব ঠিকঠাক করে ফেলা, সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসব, এটা তো প্রত্যাশিত ছিল। কিন্তু এখন আমার মনের মধ্যে কতগুলো সংশয় তৈরি হচ্ছে। কেন? প্রথমত, ঐক্যমত্য কমিশনের যে মুখপাত্র, তিনি একটা বেশ কতগুলো রাজনৈতিক দলকে বাইরে রেখে তাদের ভিন্ন অভিমত থাকার পরেও তিনি এসে বলছেন যে এটি আমরা সবাই একমত হয়েছি। তার অর্থ হলো যে এই কমিশনটা রাজনৈতিক দলগুলোর সংখ্যার দিক থেকে অনেকগুলো দলের মতামত, ভিন্ন মতকে তারা রিকগনাইজ করছেন না, সেটাকে তারা সম্মান করছেন না, সেটাকে কাউন্ট করছেন না, গোনায় ধরছেন না, সহজ কথা। দ্বিতীয়ত, সরকারের কতগুলো আচার আচরণ মনে হচ্ছে যে সরকার স্পেসিফিক কয়েকটা রাজনৈতিক দলকে প্রমোট করার চেষ্টা করছেন, তার আচার আচরণ দিয়ে, তার অ্যাক্টিভিটি দিয়ে। এবং ভোটের আগে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল আছে, সব দলগুলোর শক্তি সামর্থ্য একরকমের না। বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, জামাত একটা সুসংগঠিত দল, এনসিপি নতুন গঠিত হয়েছে তরুণদের কাছে, তাদেরকে সাথে নিয়ে। আবার এখানে কিছু রাজনৈতিক দল আছে যে দলগুলোর ঢাকা শহরে 50 জন লোক
জড়ো করার ক্ষমতা নেই, তবে মিডিয়াতে বেশ মানে গরম গরম কথা বলে মোটামুটি জমিয়ে রেখেছে। তো সরকার এই দলগুলোর মধ্যে কে ছোট কে বড় এটা সরকার নির্ধারণ করে দেবে না। সরকারের কাছে সবাই সমান। কে কোন দলটা বড় কোন দলটা ছোট এটা ঠিক করবে পাবলিক। পাবলিক যখন ভোট দিবে ভোটের ভেতর থেকে ঠিক করবে, এবং আমরা তখন বুঝতে পারবো এই দলটা ছোট এই দলটা বড়। সরকারের বিভিন্ন সংস্থা, সরকারের বিভিন্ন আয়োজনে আপনি 3টা 4টা 5টা দলকে ডেকে এনে আপনি কিসের ভিত্তিতে, যদি এটি আপনি করতে চান তাহলে এই যে 30টা 32টা দলকে ঐক্যমত্য কমিশনে ডাকার তো কোনো প্রয়োজন নেই, এতগুলো স্যান্ডউইচ খরচ করার তো কোনো দরকার নেই। আপনি বড় যে 5টা দলকে ডাকতেন, ডেকে কথা বলতেন, আপনার অল্প সময়ের মধ্যে কাজগুলো শেষ করে ফেলতে পারতেন। আপনি সবাইকে ডাকবেন, কিন্তু তাদের মতামতটা যখন গ্রহণ করার প্রশ্ন আসবে তখন আপনি সেটাকে বড় দলের মতামতটাকে বেশি গ্রহণ করবেন, গুরুত্ব দিবেন। এই প্রয়োজনটা এটা তো এখানে দরকার ছিল না। এবং একটা গণ অভ্যুত্থানের পরে সেই গণ অভ্যুত্থানের যারা পার্টিসিপেট করেছে স্টেক হোল্ডার, তারা তো এটার মধ্যে ছিল না। সুতরাং এই যে মানুষকে বিভক্ত করা, শহর এবং গ্রামের মানুষকে বিভক্ত করা, যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, দর কষাকষি হচ্ছে পর্দার সামনে এবং পর্দার পেছনে, দেশি এবং বিদেশিদের সহযোগিতা নিয়ে, এগুলো সব এজেন্ডার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। যে এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হচ্ছে বেশিরভাগই শহরে মানুষের ভাবনা, গ্রামের প্রান্তিক মানুষ তাদের অনেক এজেন্ডা, আপনি ইচ্ছা করেই সেগুলোকে অ্যাড্রেস করছেন না, টাচ করছেন না। আপনি চলেন তো আমার সঙ্গে এখন বাজারে গিয়ে এই আপনার অফিসের নিচে 50 জনকে আমরা জিজ্ঞেস করব সে কি চায়, সে এই সমস্তর মধ্যে নাই। সে আপনাকে কেউ একজন আপনাকে বলবে না যে আমাকে কাউরান বাজার থেকে 2 কেজি পেঁয়াজ কিনে দেন। সে বলবে যে আমাকে একটা পরিবেশ দেন যাতে আমি নিরাপদে নির্ভয়ে আমি সকালবেলায় ভ্যানটা নিয়ে বের হতে পারি এবং রাতে ফিরে যেতে পারি। যে ফুটপাতে ব্যবসা করছে সে আপনাকে ওই এগুলো নিয়ে কথা বলবে না, ওই যে উপরের স্তরে যে আলোচনাগুলো হচ্ছে, সে আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে একটা এনভায়রনমেন্ট দেন, আমার মেয়েটা স্কুলে গেছে ও যাতে নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারে। কিন্তু সেই এজেন্ডার জায়গাগুলো, মানুষের এই যে প্রাণের জায়গাগুলো, সেই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি এই যে এসি রুমের মধ্যে খুব একটা আলোচনার মধ্যে আসছে না, বরং কতগুলো জায়গা অপ্রয়োজনীয়। হঠাৎ করে আপনার 27,000 কোটি টাকা খরচ করে চীন থেকে আপনি যুদ্ধ বিমান কিনবেন। আমার অর্থনীতি চলছে না, আমার রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা লাইন বিস্তৃত হচ্ছে, দীর্ঘ হচ্ছে, মানুষ মাছ দিয়ে মুখ ঢাকছে যাতে তার স্বজন দেখতে না পারে যে সে কম দামে পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আপনাকে স্পর্শ করে না, রাজাকে স্পর্শ করছে না, রাজার আশপাশে যারা আছে তাদেরকে স্পর্শ করছে না। এ পর্যায়ে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আমি এ পর্যায়ে ফরিদুল হককে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন ধরে একটি আলোচনা হচ্ছে সেফ এক্সিট নিয়ে, উপদেষ্টারা কেন সেফ এক্সিট চান। তারপরে নাহিদ ইসলাম এই প্রসঙ্গটি তুলেছেন, এই ইস্যুটি তুলেছেন। তারপরে সার্জিস আলমের বক্তব্য আমরা শুনেছি যে কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই, তিনি কথাটি বলেছেন। তিনি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, আমি সে একটু উল্লেখ করতে চাই। সার্জিস আলম বলেছেন, যেভাবেই বলুন না কেন, দেশ বা দেশের বাইরে বৈঠক হোক না কেন, আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। শাপলা প্রতীক নিয়ে তিনি বলেছেন, শাপলা প্রতীক না দেয়াটা আমরা মানব না, শাপলা পেয়েই এনসিপি নির্বাচন করবে। এখানে বেশ কয়েকটা ইস্যু আছে, উপদেষ্টাদের বিষয়ে কথা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেছেন, আপনাদের শাপলা প্রতীক নিয়ে কথা বলেছেন। আসলে একটু পরিষ্কার করবেন আমাদের কাছে? না, উপদেষ্টাদের বিষয়টা হচ্ছে গিয়া এটা ধরেন রেটোরিক্যালিই বলা, আমি মনে করি। প্রথমত হচ্ছে যে তারা যে দায়িত্ব নিয়ে এসছেন, এই দায়িত্ব তো তাদের পালন করতে হবে। এখন শেষ পথে এসে যদি আপনি হাল ছেড়ে দেন যে না আমি আর নির্বাচন দিয়ে চলে যাবো, এটা তো হবে না। আপনি বলেছেন আপনি বিচার করবেন, আপনি সংস্কার করবেন, আপনি জাতির সামনে কমিটমেন্ট করেছেন, আপনাকে এটা করতে হবে। এটার রূপরেখাটা ঠিক করে দিয়ে আপনাকে যেতে হবে।
এছাড়া আপনি যেতে পারেন না, এটা আপনার কমিটমেন্ট এইটা। সো অতএব এই জায়গা থেকে ধরেন ওই যে তথাকথিত যে সেফ এক্সিট বলতে আমরা যেটা মিন করি, ব্যাপারটা ওইটা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি কি এই দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি আসলে যেতে পারেন না, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে এই দায়িত্ব পালন করে তারপরে যেতে হবে, এটা হচ্ছে যে জায়গাটা। আর আওয়ামী লীগের ব্যাপারে তো ধরেন আলাদা করে কিছু বলার নেই, আওয়ামী লীগের বিচার কার্য শুরু হয়েছে। আচ্ছা, সেফ এক্সিট এই টার্মটা কেন, এই শব্দটা কেন? সেফ এক্সিট না হয় এটা কি সসম্মানের সঙ্গে প্রস্থান, এই শব্দটা আসা উচিত নাকি? না, এটা অনেকটা এরকম মনে হয়েছে যে ধরেন আচ্ছা ঠিক আছে যা হয় হইলো, এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ হয়তো বা দেখা গেছে কারো কারো মধ্যে। সঙ্গে না, এটা ঠিক নিরাপত্তার সাথে রিলেটেড না, আমার কাছে এটা মনে হয় না। এটা ব্যাপারটা হচ্ছে যে মানে ধরেন দায়সারাভাবে ধরেন মানে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া, এই যে জায়গাটা, এইটা আসলে এইটা করা যাবে না। ওনারা দায়িত্ব নিয়েছেন, ওনারা যে কাজ করার জন্য দায়িত্ব নিয়েছেন, এটা করে যেতে হবে। মূল ব্যাপারটা হচ্ছে এটা, কারণ আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এখানে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার, এবং তারা শপথ নিয়েছেন এগুলো করবেন। অতএব এটা না করে তারা যেতে পারেন না, এইটা হচ্ছে জায়গাটা, এটা দাবির জায়গা। আমরা তো এটা চাইতেই পারি সরকারকে, ধরেন এই সরকারটা যে হলো, এই সরকারের উপরে তো এই দাবিটা ধরেন যা সাধারণ জনগণের আছে, বিশেষ করে ধরেন যারা গণ অভ্যুত্থান এবং ধরেন গণ অভ্যুত্থানের সাথে ছিল এবং জুলাই যারা ধরেন একটা পরিবর্তন চেয়েছে, এই পরিবর্তনের কামি যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তো তাদেরকে রেসপন্স করতে হবে, এটা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের ভূমিকা নিতে হবে, এবং সেই রকম শপথ নিয়েই তারা এসছেন। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগের তো বিচার কার্যক্রম শুরু হয়েছে। সো বিচার কার্যক্রমের মধ্য দিয়ে ধরেন আওয়ামী লীগের শুরু হবে, কি বলে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ফয়সালা হবে। দেন আমরা মনে করি না কোনোভাবেই ধরেন এত ডকুমেন্ট থাকার পরেও, এত কিছু থাকার পরেও বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ আছে। তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি বৈঠকের কথা উল্লেখ করেছেন, দেশে বা দেশের বাইরে বৈঠক হোক না কেন, এই বৈঠক নিয়ে না, বৈঠক তো ধরেন দেখাই যাচ্ছে। আমরা এটা সরকারের কাছে আমরাও বলেছি যে ধরেন এই যে আওয়ামী লীগের একজন নেতা, তার সাবের হোসেন চৌধুরী, তার এখানে নাকি 3 জন রাষ্ট্রদূত গিয়ে মিটিং করেছে তার বাসায়, এটা সরকার কোনো ব্যাখ্যা এখনও দেয়নি, এবং তাদের কাছে সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কিনা যে কী বিষয়ে ব্যাখ্যা হয়েছে। উনি অ্যারেস্ট হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, ওনাকে আবার জামিন দেওয়া হয়েছে। তা এখন জামিন পাওয়া একজন ব্যক্তি এই ধরনের ভিতরে একটা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নেতা, উনি এই ধরনের কার্যক্রম করতে পারে কিনা, সব কিছু মিলে সরকারের তো এগুলো আসলে পরিষ্কার করা উচিত জনগণের সামনে। তো স্বাভাবিকভাবে এগুলো দেখলে তো স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা আশঙ্কা তৈরি হয় যে এখানে আবার অন্য কিছু চলছে কিনা। তো সেই জায়গা থেকে ধরেন পরিষ্কার যে আওয়ামী লীগের বিচার কার্যক্রম চলতেছে, বিচার কার্যক্রম শুরু হবে, বিচার কার্যক্রমের পরে আসলে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ এবং আদালত প্রধানত, যে এটা আসলে কি হবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, এটা পরিষ্কার জায়গা। আর শাপলার ব্যাপারটা নিয়ে আমরা তো প্রতিদিনই অনেক কথা বলতেছি। শাপলার ব্যাপারটা আমরা মনে করি যে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন আমাদের সাথে বৈষম্য করতেছে, আমাদের সাথে বৈষম্যমূলকভাবে হয়তো বা কোনো একটা মহলের ইন্ধনে আমাদেরকে এই শাপলা মার্কাটা দেওয়া হচ্ছে না। শাপলা মার্কাটা না দেওয়ার পেছনে যে যুক্তি, এই যুক্তি আমরা আগেই খণ্ডন করেছি, এবং খণ্ডন করার পরে একটা সময় স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারই বলেছেন যে কেন শাপলা দেওয়া যাবে না, এই ব্যাখ্যা আমি দিতে পারবো না, বিকজ ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই। নাম্বার 1, হয়তো ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই, অথবা ওনাকে এমন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে উনি আসলে কোনো কথা বলতে পারতেছেন না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। কারণ আমরা পরিষ্কারভাবে মনে করি জাতীয় প্রতীকের সংক্রান্ত যে ব্যাখ্যা, ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগো সংক্রান্ত যে ব্যাখ্যা, জাতীয় ফুল ফল সংক্রান্ত যে ব্যাখ্যা, 3টা ব্যাখ্যা প্রধানত এসছে। এই 3টা ব্যাখ্যা আমরা খণ্ডন করেছি যে জাতীয় প্রতীকে ধানের শীষ এবং তারা যদি রাজনৈতিক দলের মার্কা হতে পারে, শাপলাও হতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোর মধ্যে দাড়িপাল্লা এবং ঈগল, এই 2টা যদি মার্কা হতে পারে, শাপলাও হতে পারে, এবং জাতীয় ফল কাঁঠাল যদি মার্কা হতে পারে, শাপলাও মার্কা হতে পারে। সেটা পরিষ্কারভাবে আমরা বলেছি। গতকালকেও আমরা বলেছি ঠিক আছে, জাতীয় প্রতীকের সাথে যেহেতু কিছুটা হচ্ছে, তাহলে আমরা কিছুটা ডিস্টর্টেড করে আমরা 7টা নমুনা দিয়েছি নির্বাচন কমিশনকে। আমরা বলছি যে শাপলা এবং শাপলাই আমাদেরকে মার্কা দিতে হবে, শাপলার বাইরে অন্য কোনো মার্কা আমরা নির্বাচন করব না। কারণ শাপলা আমাদের শাপলা এনসিপির মার্কা হয়ে উঠেছে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে। এটা একটা গণদাবি এমন ব্যাপার যে ধরেন আপনাকে আইন সংশোধন করে হলেও গণদাবিতে রেসপন্স করতে হয়, কিন্তু এখানে নির্বাচন কমিশনকে কোনো আইনও সংশোধন করতে হচ্ছে না, এবং সংবিধান কিংবা আরপিও কোনো আইনের সাথে এটা সাংঘর্ষিক হচ্ছে না। জাতীয় প্রতীক সংক্রান্ত যে আইন আছে সেই আইনের সাথে এটা সাংঘর্ষিক হচ্ছে না। অতএব এটা নির্বাচন কমিশন এমনিতেই দিতে পারে, যেটা জাস্ট এটা সদিচ্ছার ব্যাপার। এখন এটা হচ্ছে নির্বাচন কমিশনের এটা একটা অ্যাসিড টেস্ট যে তারা ফেয়ার আচরণ করছেন কিনা। এই আচরণটা আমরা আসলে নির্বাচন কমিশনকে দেখতে চাই যে তারা আসলে আমাদের এই সাপ্লাই ইস্যুতে তারা ফেয়ার আচরণ করছে কিনা। গত 3রা আগস্ট এবং 24শে সেপ্টেম্বর আমরা তাদেরকে 2টা চিঠি দিয়েছি। 24শে সেপ্টেম্বর আমরা 5 পাতার চিঠি দিয়েছি।
এই চিঠি দুইটার জবাব না দিয়ে ওনারা 30 সেপ্টেম্বর আবার আমাদেরকে চিঠি দিয়েছে। চিঠিতে আমাদেরকে হাবিজাবি মার্কার ধরায় দেওয়ার কথা বলা হয়েছে, বেগুন, মূলা, মানে একেবারে খুবই ডিস্টার্বিং একটা ধরেন এগুলো তারা দেওয়ার কথা হয়েছে। নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড়ানোর কোনো সুযোগ নেই, কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। সে হচ্ছে সবার সাথে সমান আচরণ করবে, তার কোনো পক্ষ নেওয়ার কিংবা বিপক্ষ হওয়ারও কোনো সুযোগ নেই। এইটা তাকে প্রমাণ করতে হবে যে সে আসলে এটা করতে পারে, এটা একটা ব্যাপার। আর আমি একটু ধরেন, আপনি আমাকে প্রশ্ন করেন নাই, কিন্তু গণভোট ইস্যুতে আমি ধরেন একটু কথা বলতে হয়। গণভোট ইস্যুটার ব্যাপারটা হচ্ছে যে এইবারের যে গণভোটের কথা হচ্ছে, এটা কিন্তু কোনো বাংলাদেশের সংবিধানে যে গণভোট ছিল 142 অনুচ্ছেদের অধীনে, যেটা আবার পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়ে বাতিল হয়ে গেছে, ওই গণভোট কিন্তু এটা না। মানে সংবিধানের অধীনে যে গণভোট, সেটা দিয়ে আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন না। এটা আসলে একটা জুলাই সনদ আদেশ করতে হবে, সেই আদেশের মধ্য দিয়ে আপনার ধরেন বলে দিতে হবে যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারবে এইরকম কোনো বডির কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অথবা গাঠনিক ক্ষমতা জনগণ হস্তান্তর করবে, সেই জন্য গণভোট করতে হবে। সেটা একটা আলাদা গণভোট। এবং ওই গণভোটে যদি জুলাই সনদ পাশ হয়, মানে হ্যাঁ জয়যুক্ত হয়, তখন পরবর্তী যে সংসদ কিংবা জনপ্রতিনিধি সভা যেটা হবে, সেটা একটা ডুয়েল রোল পাবে। সে পার্লামেন্টে হবে, পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সে ওই গণভোটের মধ্য দিয়ে, যে গণভোটটা প্রথমে হলো, এই গণভোটের মধ্য দিয়ে সে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে। এই পাওয়ারের বলে সে সংবিধানটাকে মানে ওই জুলাই সনদ অনুযায়ী সংবিধানকে সে পরিবর্তন করে এইটাকে আবার রেটিফাই করতে তার আবার পিপলের কাছে যেতে হবে। ওই 142কে যদি সরাসরি সংবিধান পরিবর্তন করার কথা, সরাসরি সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কারো হাতে নেই উইদাউট জনগণ। আপনাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্য দিয়ে এটা যেতে হবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণ ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। দিস ইজ দ্য মানে পলিসি অফ ডেমোক্রেসি। এটাই ডেমোক্রেসির ধরেন। জুলাই সনদ তো গণভোটের মাধ্যমেই হচ্ছে না, জুলাই সনদ আপনি তো নিচ্ছেন, জুলাই সনদে যে গণভোটের মাধ্যমে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা জনগণের কাছ থেকে আপনি একটা বডির হাতে নিচ্ছেন। জনগণ তো সরাসরি এসে করে না, সে তো কোনো একটা বডি, সংবিধান সভা, গণপরিষদ কিংবা ধরেন এই ধরনের কোনো বিশেষ পরিষদ কিংবা কনস্টিটিউশনাল কাউন্সিল, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম বিভিন্ন ধরনের উদাহরণ আছে। সো ওই পাওয়ারটা আপনি জনগণের কাছ থেকে নিয়ে নিচ্ছেন একটা বডির কাছে, এবং ওই বডিটা তখন এটা করতে বাধ্য। এবং ওই যে জুলাই চার্টারে আপনি যে জিনিস ঠিক করেছেন ওইটাই শুধু হবে, এর বাইরে আবার ওই বডি চাইলে কিছু করতে পারবে না। এখানে প্রশ্ন থেকে যাবে যে নোট অফ ডিসেন্টের কী হবে। নোট অফ ডিসেন্ট আমরা চেষ্টা করছি যে যতটুকু কমিয়ে আনা যায়। এখন ধরেন এই সংকটটা হতে পারে যে যদি ধরেন কেউ একক মেজরিটি পেয়ে যায় এবং নোট অফ ডিসেন্ট থেকে যায়, তখন সে তার মতো করে ফেলতে পারবে, আমরা পার্লামেন্টে বাধা দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এককভাবে অ্যাবসলিউট মেজরিটি না পায়, তাহলে তো তখন ধরেন আবার পার্লামেন্টে গিয়েও এটা আলাপ আলোচনা হবে। তো সেক্ষেত্রে ধরেন এই জায়গাটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট দিয়ে দেওয়া, জুলাই সনদের দিয়ে দেওয়া, এবং হচ্ছে তাদেরকে টাইম ফ্রেম করে দেওয়া যে আপনি 90 দিন কিংবা একটা অধিবেশন, 2টা অধিবেশন কিংবা 3টে অধিবেশনের মধ্যে এটাকে আপনার বাস্তবায়ন করতে হবে। দেন হচ্ছে কি ওইটা রেগুলার পার্লামেন্ট হিসেবে ফাংশন করা শুরু করবে। তো ওই যে নেক্সট যে পার্লামেন্ট গণভোট যদি হয়, গণভোটের মধ্য দিয়ে যে নেক্সট পার্লামেন্ট যেটা ওনারা বলতে চাচ্ছে, আমরা এটাকে সংবিধান সভাই মনে করি, কিন্তু এটা একটা বিশেষ ধরনের সংবিধান সভা কিংবা বিশেষ ধরনের একটা গণপরিষদ। বিকজ ওই গণভোটের মধ্য দিয়ে তার কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার জন্য। বেসিক স্ট্রাকচার চেঞ্জ না হলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। এবং বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার যে ব্যাপার, এটা শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা পার্লামেন্টে যেয়ে করেন, এটা কাজ করবে না। কারণ আমরা দেখেছি পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীর ক্ষেত্রে এটা করার চেষ্টা করা হয়েছিল, আদালত পরে বাতিল করে দেয়। এবং আমরা বেসিক স্ট্রাকচার চেঞ্জ করছি, সংবিধানের মূলনীতি আপনার ধরেন এই যে ধরেন 3 বিভাগই ভাঙা হচ্ছে। আপার হাউস, লোয়ার হাউস হচ্ছে, এই বিচার বিভাগ আপনার বেঞ্চ যাচ্ছে, বিভাগে যাচ্ছে। তারপর ইনস্টিটিউশনগুলো ধরেন ক্ষমতা বাড়তেছে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়তেছে, অনেকগুলো জায়গাতে চেঞ্জ হচ্ছে। সো এই চেঞ্জটা আসলে পিপলের ম্যান্ডেট ছাড়া আপনি যদি যে কোনো বডির হাতে দেন, সেটা রাষ্ট্রপতির আদেশ হোক, আপনি একেবারে প্রোক্লামেশন ডিক্লারেশন দেন কিংবা ধরেন পার্লামেন্টে দেন, যার কাছে দেন, এটা আসলে আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতেছি। শরীফ ভাই একটি কথা বলছিলেন ফরিদ, যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বা কূটনীতিকদের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর যে বৈঠক নিয়ে, সেটি যে তলে তলে কোনো কিছু হচ্ছে কিনা সেই বিষয়টি একটি স্পষ্ট না। আপনি বলবেন আসলে বিষয়টি নিয়ে আমরা আলোচনা দেখছি গত 2 দিন ধরেই। আমরা এই আলোচনাগুলো, এদের ভূমিকাগুলো জানি, কিন্তু আমরা যখন আলোচনা করি, আলোচনার টেবিলে নিয়ে আসি, তখন আমরা তাদের গায়ের রঙের দিকে তাকাই। তার গায়ের রং কি তামাটে রং নাকি একেবারে ধবধবে সাদা, তার উপরে আমরা ঠিক করি। শেখ হাসিনার 1.5 দশক ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে বিদেশি যাদের সাপোর্ট ছিল,
সবথেকে বেশি সাপোর্ট ছিল ইন্ডিয়ার, আমরা এটা জানি। আচ্ছা, তারপরে চায়নার সাপোর্ট ছিল। শেখ হাসিনা যে দুধভাত ইলেকশনগুলো করেছে, আর্টিফিশিয়াল ইলেকশনগুলো করেছে, 18 সালের যে নির্বাচন, ওই নির্বাচনের পরে সবার আগে শেখ হাসিনার সরকারকে রাতের সেই ভোটকে বৈধতা দিয়ে অভিনন্দন জানিয়েছিল চীন। আপনি ইন্টারনেট সার্চ দিলে পাবেন। চীন 24-এর যে ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের পর প্রথম ফুলের মালা নিয়ে গিয়েছিল চীন। শুধু তাই না, বাংলাদেশে নিযুক্ত যে চীনের রাষ্ট্রদূত ছিলেন, তিনি বলেছিলেন যে সংবাদ সম্মেলন করে যে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সমর্থন করব না, আমরা এই কাজগুলো করার জন্য শেখ হাসিনার যদি কারো দ্বারা বাধাপ্রাপ্ত হন, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। হঠাৎ করে ভারতের ভূমিকাটা রয়ে গেল। চীন কেন, কিভাবে আমাদের এতটা প্রিয় হয়ে উঠল কেন? আমি যদি স্বৈরাচারকে, আমি যদি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যাদের ভূমিকার কথা বলছি, আমি যখন ইতিহাস লিখব, চীনের ওই ভূমিকাটাকে আমি বাদ দিয়ে দিব? যে রাতের ইলেকশনের পরে প্রথম চীন মালা নিয়ে এসেছিল, ওই অংশ বাদ যাবে? চীন সরকারকে সহযোগিতা করার জন্য প্রেস কনফারেন্স করে বলেছিল যে পাশে থাকবো, ওই অংশটাকে বাদ দিব? তাহলে আমি ক্রিটিক করার ক্ষেত্রে পছন্দ করে নিচ্ছি যে তার ক্রিটিক করব, তারটা করব না। দলের দলের লোক কোথায় যাচ্ছে? দলের লোক চীন যাচ্ছে। কেন যাচ্ছে? চীন এত আপনজন হয়ে উঠলো কেন? চীন তো এখানে ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে, হাসিনাকে, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। গত পরশুদিন আমাদের বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন যে 3টি শক্তি এখানে নানাভাবে ইন্টারফেয়ার করছে, ভূমিকা রাখার চেষ্টা করছে। দুটি আঞ্চলিক আর একটা পরাশক্তি। কে পরাশক্তি? আমেরিকা। এটা আমরা বলছি না। আমরা আমাদের পার্বত্য অঞ্চলে এই যে সহিংসতা, অস্থিরতা তৈরি করার জন্য আমরা ভারতের ভূমিকাটার কথা বলছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে কারা এখানে ভূমিকা রাখছে। তো আমি গত কয়েকদিন আগে অনেক জায়গায় বলেছি যে আপনার কাছে যেহেতু তথ্য আছে, আপনি ভারতকে ডেকে জিজ্ঞেস করেন যে তুমি আমার দেশের মধ্যে এই ভূমিকাটা কেন রাখছো? আপনি এটি করছেন না কেন? আপনি উপরে এক ধরনের সম্পর্ক রাখছেন, তলে তলে আরেক ধরনের খাতির রাখছেন। গতকালকে ভারত থেকে আপনি চাল কেনার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ পাবলিকরে আপনি ওই একটা দেখাচ্ছেন যে দেখো আমি কত ভারত বিরোধী, কিন্তু তলে তলে আবার খাতিরটা ঠিক মতোই আছে। তো এই যে দোদুল্যমানতা, এই যে এক এক ঘটনার প্রেক্ষিতে এক এক ধরনের যে ডিসিশন, এই ডিসিশনগুলো মানুষের মধ্যে এটাকে আমি স্পষ্ট করে বলি ধোঁকাবাজি। সরকার জনগণের সাথে ধোঁকাবাজি করছে। আমাদের এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে ওই যে বাংলাদেশ তার সিদ্ধান্ত সে নিবে, এটাই আমি মনে করি যে গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল। আমি আমার সিদ্ধান্ত নিব। কিন্তু আমরা ওই যে ভারতের কথা বলছি, কিন্তু আমেরিকার যে বার্মা অ্যাক্টের মধ্যে পার্বত্য অঞ্চল এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে আলাদা রাষ্ট্রের কথা বলা আছে, এবং আমেরিকার যে ভূমিকা রাখার সুযোগ আছে এবং তারা রাখছে বিভিন্ন জায়গায়, ওই কথাটা বলছি না কেন জানেন? কারণ হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে। সুতরাং ভালো কি? ভালো হচ্ছে আমি যতটুকু পছন্দ করি ততটুকু ভালো, যতটুকু আমার সিদ্ধান্তের সাথে, আমার স্বার্থের সাথে যায় ততটুকু ভালো। এই যে আমাদের ঐক্যমত্য কমিশন, তারা হঠাৎ করে, আমি সাবের চৌধুরীর বাসায় গিয়ে 3জন রাষ্ট্রদূতের বৈঠক করা যেমন বাংলাদেশের রাজনীতির জন্য নাক গলানো মনে করি, সার্বভৌমত্বের বিরুদ্ধে এক ধরনের ভূমিকা রাখা মনে করি, একই সাথে আমার ঐক্যমত্য কমিশন কি কারণে তাদের কাগজপত্র নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে তাদের সাথে বৈঠক করে? বাংলাদেশে আরও অনেকগুলো দূতাবাস আছে, আপনি কারোর সাথে কথা বলছেন না। রাজনৈতিক দলগুলো কি আলোচনা করছে, আপনি কেন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেন? এই প্রশ্নটা রাজনীতির মাঠ থেকে কেউ তুলছে না কেন? কারণ হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতে পারি তার সব কিছুই ভালো। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নেই। গত কয়েকদিন আগে সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম তিনি একটা কথা বলেছিলেন যে মাহফুজ আলমকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকে কেউ কেউ ভূমিকা রাখছেন। সরকারের এই বিষয়ে বক্তব্য নেই কেন? অর্থাৎ তাদের একজন সহকর্মী, তাদের এখন যারা কাজ করছেন, তাদের যে টিম মেম্বার যারা আছেন, তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। এই ধরনের গুরুতর অভিযোগ ওঠার পরেও সরকার চুপ করে আছে কেন?
সরকারকে বক্তব্য দিতে হবে। সরকার এই জায়গাতে বক্তব্য দিচ্ছে না। আপনি এই সেফ এক্সিট পরিস্থিতি আপনি তৈরি করেছেন যে এগুলো নিয়ে আজকে কথা বলার সুযোগটা হচ্ছে। আজ থেকে 1 বছর আগে আগস্ট মাসে তারা দায়িত্ব নেওয়ার পর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই আলোচনাগুলো ছিল, এই সাবের চৌধুরীর বাসায় বৈঠকের সুযোগগুলো ছিল, এই যে বিভিন্ন ধরনের কথাগুলো হচ্ছে, এই কথাগুলোকে বলার সুযোগ ছিল। আজকে সেই সুযোগটা তৈরি হচ্ছে কেন? সরকার সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। সরকার এই জায়গাটায়, আমি এই যে উপদেষ্টাদের কথা বলছি যে আপনারা এই সমস্ত কাজগুলো শেষ করে দিতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তারপরে এরা এই কাজগুলো কিভাবে করবে? যদি বলছেন কেন, আমার কাছে এখনো সংশয় আছে, আমি তাদের কথাটাই ধরে নিচ্ছি যে তারা ইলেকশন করবেন ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারিতে ইলেকশন যদি হয়ে যায়, ধরেন যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই উপদেষ্টা পরিষদ যারা এখানে আছে তারা সংস্কারের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? তাদের দায়িত্ব শেষ। আমরা কি আবার নতুন কোনো অ্যারেঞ্জমেন্টের ভেতর থেকে তাদেরকে অক্সিলারি ফোর্স হিসেবে এর সাথে রাখার কোনো পরিকল্পনা আছে নাকি? আমি জানি না। জি, শেষ করব, ফরিদুল হককে দিয়ে শেষ করতে চাই। আমি আরেকটি বক্তব্য উল্লেখ করতে চাই সার্জিস আলমের। গতকাল থেকেই টেলিভিশন নিয়ে, এনসিপির 2টি টেলিভিশন নিয়ে তিনি কথা বলেছেন। এখন দেশে 50টি মিডিয়া থাকলে 40টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি। তিনি বলেছেন কোনো একটা টেলিভিশনের অনুমোদন হয়েছে, আমরা যেটা জেনেছি সেখানে এনসিপির একজন আছেন, কিন্তু একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। আমরা যেটা শুনেছি সেখানে বিএনপির লোকজনও আছেন, জামায়াতের ও স্বতন্ত্র লোকও আছেন। কেন শুধু এনসিপিকে ফোকাসড করা হচ্ছে? আমরা মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। ফরিদুল হক, মানে আসলে 2টি টেলিভিশনের এই মুহূর্তে কি প্রয়োজন এনসিপির জন্য? এনসিপির জন্য কেন প্রয়োজন? এখানে এনসিপির কথাই বারবার আসছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন, উনি তো বলেছেন যে এখানে অন্য দলের লোকেরাও আছে। এনসিপি কিংবা নাগরিক কমিটিতে কেউ একজন ছিল, তাদেরকে নামটা বের করে এনে যেভাবে মিডিয়াতে হাইলাইট করা হলো, বাকিদের নাম কোথায়? 2জনের নামে কি দেওয়া হয়েছে? তাহলে কি সামনে থেকে তারাই কাজটি না 2জনের নামে কি দেওয়া হয়েছে না? প্রশ্নটা হচ্ছে এটা, নিশ্চয়ই না। মানে ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া খুব পরিষ্কারভাবে, স্পষ্টভাবে এনসিপিকে টার্গেট করছে এখানে, এটা পরিষ্কার, এবং এটা অনেক আগে থেকে করা হচ্ছে। ধরেন বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমিতে চাঁদাবাজির সাইজ কত? চাঁদাবাজির সাইজ কমসে কম ধরেন বছরে 2 লক্ষ কোটি টাকা। এটা আমরা পরিষ্কারভাবে বুঝি। 5 লক্ষ টাকা 2 লক্ষ কোটি টাকার সামনে কি? কিন্তু কেন 5 লক্ষ কোটি টাকাকে সামনে আনা হয়, বাকিটা কেন আনা হয় না? আপনি খবর নেন যারা চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যারা ধরেন নিয়োগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যারা টেন্ডারবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, এরকম 50-100 জন মানুষের তালিকা করে তাদের সম্পদের হিসাব নেন, দেখেন এর ভিতরে কয়জন এনসিপির আসে, কয়জন বিএনপি জামাতের আসে। কিন্তু এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রবলেমের জায়গাটা। সমস্যাটা হচ্ছে যে এই যে ওল্ড এস্টাবলিশমেন্ট মিডিয়া, আপনার ধরেন ব্যুরোক্রেসি, আপনার ধরেন এই যে আর্মি, পুরনো পলিটিক্যাল পার্টি, নতুন পলিটিক্যাল পার্টিকে এখানে জায়গা করতে দিবে না। কারণ নতুন পলিটিক্যাল পার্টি আসলে এই যে এখানকার রাজনৈতিক বন্দোবস্ত চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি সার্জিস আলমের বক্তব্যই সঠিক যে এর পেছনে আসলে বিএনপির লোকজন আছে, সবাই আছে, জামায়াত আছে, অনেকেই স্বতন্ত্র আছে? না, আমার কথা হচ্ছে যে আর কারা আছে আমিও জানি না, আমি মিডিয়ার কাছেই জানতে চাই। আমি শুধু এটাই দেখেছি যে 2জন, একজন জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত ছিলেন, একজন এনসিপির সাথে যুক্ত, 2জনই সাংবাদিক। এবং আমি যতটুকু জানি আইন অনুযায়ী সাংবাদিক থাকতে হয়, না হলে আপনি মিডিয়াটা দেয় না, নিবন্ধনটা দেয় না। বাকিরা কারা ইনভেস্ট করে, বিজনেসম্যানরা ইনভেস্ট করে, সেটা আপনারা আরো ভালো জানেন, আপনারা মিডিয়ার লোক। কিন্তু আমার কথা হচ্ছে অন্য ব্যক্তি কারা, না এটা আপনারা, এটা হচ্ছে উনি সাংবাদিক হিসেবে উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন, এটা কোনো দলের ব্যাপার না। আমার কথা হচ্ছে যে অন্য ব্যক্তিরা কারা, এই লোকগুলোরকে মিডিয়া খুঁজে বের করতে পারলো না? নিশ্চয়ই না। মিডিয়ার কাছে তথ্যটা আছে, কিন্তু মিডিয়া এটা প্রকাশ করেনি। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে কোনটা প্রকাশ করা হবে, কোনটা প্রকাশ করা হবে না, কোনটাকে হাইলাইট করা হবে, কোনটাকে হাইলাইট করা হবে না, এটাও আসলে মিডিয়ার একটা ধরেন খেলা। তো এটা খুব পরিষ্কার যে এটা ধরেন মনে করেন যে এইখানে আরও অন্যরাও আছে, কিন্তু এখানে এনসিপিকে টার্গেট করা হয়েছে। এখন এটা কি এনসিপির পরিচয়ে তারা এখানে গিয়েছে? এটা তো আবেদনটা আরও আগেই, আবেদনটা আমি যতদূর জানি আবেদনটা আরও আগেই, এটা হঠাৎ করে হয়নি। এবং ওনারা সাংবাদিকতা করেছেন, একজনের 10-15 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এবং আমি জানি যে আইন অনুযায়ী এইখানে কোন একজন সাংবাদিককেই আসলে নিবন্ধনটা দেওয়া হয়। তো তাকে সামনে রেখে পেছন থেকে আরো অনেক লোকেরা থাকে, ওইখানে সম্ভবত বিএনপি জামাতের লোকেরাও আছে আমি যতটুকু ধারণা করি। আমি কিন্তু পরিষ্কার জানি না কারণ আমি দেখলাম যে এটা সার্জিস আলমের বক্তব্য, সেই বক্তব্যটি আমি উল্লেখ করেছি। আর শেষ করব শরীফ ভাই, খুব সংক্ষেপে। মানে আমার ভালো লেগেছে যে আমাদের রাজনীতিতে নানা রকমের ভিন্নমত, নানা বিষয়ে দ্বন্দ্ব থাকার পরেও পাথরের ইস্যুতে আমরা মোটামুটি একমত হই, এই যে টেলিভিশনের ইস্যুতে একমত হই, এই জায়গাটায়। তবে আমি যদি এনসিপির কেউ হতাম, আমি কি বলতাম জানেন? এনসিপি এই প্রক্রিয়ার মধ্যে যাবে না, কারণ
এই ঘটনাটা আপনি যতভাবেই ব্যাখ্যা করেন না কেন নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে। এবং এনসিপি যদি একটা নতুন রাজনৈতিক দল, নতুন একটা ভাবনা নিয়ে এগোতে চায়, তাহলে তাকে এই ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই কাঙ্ক্ষিত। এবং প্রতিদিন এনসিপি তাহলে মিডিয়া দ্বারা ধরেন শিকার হবে, না, মিডিয়া একটা- ট্রায়ালের শিকার হতে থাকবে। টেলিভিশন না, হাতে এটা কি, থাকলে এটা আসলে বিতর্কের বিষয় যে একটা আপনি নিজের টেলিভিশন হাতে টেলিভিশন থাকলেই- থাকলেও কি আপনি হ্যাঁ, হবেন কিনা? বিতর্কের না ঊর্ধ্বে ঠিক থাকবেন? তা না, মাঠে- ঠিক তা না, ব্যাপার নিজের টেলিভিশন, এটা এনসিপির নিজের টেলিভিশন না, মানে মিডিয়ার মধ্যে কোনো ধরনের কাজের মধ্যে এনসিপির কোনো লোকজন থাকতে না, পারবে না। আমি ব্যাপারটা তো এটা তাই। অবশ্যই থাকবে, সুবিধা। কেন থাকবে না? এই এটাই তো জন্য তাহলে একটা ব্যাপারটা, আমি সুবিধা যদি ধরেন একটা মিডিয়ার সাথে যুক্ত হতে পারি, তাহলে আমি কি এনসিপি করতে পারবো না? ব্যাপারটা হচ্ছে ওইখানে, এটাকে আমরা কেন ওইভাবে দেখি? এটা রাষ্ট্রের এক ধরনের সুবিধা গ্রহণ। আপনি রাজনীতিতে নানা ধরনের তর্ক বিতর্ক আছে, কিন্তু এই ধরনের লাইসেন্সের ক্ষেত্রে, এই ধরনের সুবিধার ক্ষেত্রে যে আপনার মধ্যে কোনো রকমের ভিন্নতা নেই, এক জায়গায় এক হয়ে যায়, এটা আবার প্রশ্ন তৈরি করে। স্বার্থের জায়গায় সবাই আসলে আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।